নমস্কার ভিউয়ার্স, আমরা এসে গেছি শীর্ষা প্রোডাকশনের নতুন ভিডিও নিয়ে, যেখানে আবার একটি ওয়ার্লপুল রেফ্রিজারেটরের কিছু প্রবলেম আছে, অর্থাৎ নো কুলিং প্রবলেম আছে। এবং সেই নো কুলিং রেফ্রিজারেটরে কি প্রবলেম এবং তার কি সিমটম এবং তার থেকে কিভাবে আমরা সলভ করব এবং গ্যাস চার্জিং করব, সেই বিষয়ে তোমাদেরকে এই ভিডিওতে আমরা দেখাবো। ওয়ার্লপুল কোম্পানির রেফ্রিজারেটর কেমন, এবং এই রেফ্রিজারেটরটা আস্তে আস্তে আমরা দরজা খুলব, দরজা খুলে দেখব। দেখো, দরজা খুলে ফেললাম। দরজা খোলার পর আমরা ইন্টারনাল পজিশনে চলে গেছি। দেখো, ঠিক একই ডিপ ফ্রিজ এর মধ্যে রয়েছে, এবং খুব ভালো করে যদি দেখা যায় বা শোনা যায়, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এর মধ্যে পাসিং সাউন্ড আছে। ঠিক আছে, সাউন্ড নিশ্চয়ই শুনতে পাচ্ছ, কিন্তু এর মধ্যে কোনো ঠান্ডা নেই। যদি ঠান্ডা হতো তাহলে কি হতো না, এর যেখানে ক্যাপিলারির ইনপুট, মানে এই জায়গাটা করে ঠান্ডা আমরা দেখতে পারতাম। এখানে আমাদের ক্যাপিলারি টিউব ঘুরছে, এখানে এই যে পাইপ লাইনটাতে ফার্স্ট আইস আসতো, কিন্তু এর মধ্যে কোনো আইস নেই, কিন্তু পাসিং সাউন্ড আছে। এবং খুব ভালো করে শুনলে এর মধ্যে একটা তেল যাওয়ার সাউন্ড আমরা পাচ্ছি। ঠিক আছে, ভালো করে যদি একটু শোনা যায়, দেখো তো ম্যাক্সিমাম চান্স অয়েল চোকিং হয়ে যাওয়ার, কিন্তু তাহলেও যদি কিছু প্রবলেম থাকে, যেহেতু নতুন মেশিন, এক্ষেত্রে আমাদের কম্প্রেসার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। অতএব আমাদের অয়েল চোকিং হওয়ার সম্ভাবনাটাই বেশি। এছাড়া লেস পাম্পিং, গ্যাস লিকেজ তো হতেই পারে। তো এইগুলো টেস্ট করতে গেলে আমাকে গ্যাস ওপেন করতে হবে এবং স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তারপর ফাইনালি আমরা বলতে পারবো। এইবার দেখো, আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে কি না, এটা ফল্ট ফাইন্ডিং করতে হবে। তো সেই কারণের জন্য আমরা প্রথমে সাকশন লাইনটাকে টিউব কাটার দিয়ে কাটলাম, এবং প্রত্যেকবারের মতো কি করলাম না, এখান থেকে এখান পর্যন্ত একটু ডিস্টেন্স রেখে কাটলাম, যাতে কি হয় না, যাতে আমাদের পরবর্তী ক্ষেত্রে জয়েন করার সময় কম্প্রেসারের ওপর হিট না লাগে এবং আমরা অতি সহজেই রেফ্রিজারেটরটা ঠিক করতে পারি, মানে পরবর্তী ক্ষেত্রে ব্রেজিং করতে পারি। তাই আমি এটা খুললাম। স্বল্প পরিমাণ গ্যাস বেরিয়েছে, একদম অল্প গ্যাস বেরিয়েছে এখান থেকে, কিন্তু অল্প পরিমাণ গ্যাস বেরোর ফলে আমাদের কনফিউশন আরও বেড়ে গেল। কারণ আমি এটা আইডিয়া করেছিলাম অয়েল চোকিং হয়েছে, কিন্তু এর যা কন্ডেন্সারের জং ধরে গেছে যেভাবে, ঠিক আছে, এবং যেহেতু কন্ডেন্সারে অনেক জং ধরে গেছে, তো এর মধ্যে লিক হওয়ার সম্ভাবনাও আছে। কারণ অনেকটা গ্যাস বেরোলে আমরা এটা কনফার্ম হয়ে যেতাম যে গ্যাস লিক নেই। কিন্তু তা হলেও আমি একবার ইভাপোরেটরটাকে ফ্লাশিং করে দেখব ওর মধ্যে থেকে কোনো কারণবশত কি না আমাদের অয়েল পাম্পিং বা আমাদের অয়েল বেরোচ্ছে কি না। যেহেতু এর আগে আমরা ইভাপোরেটরের মধ্যে অয়েলের সাউন্ড শুনেছি, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, মেশিনটাকে একবার চালাতে হবে। তো আমরা চালাই, এখানে প্লাগে গুঁজলাম, গুঁজার পর মেশিনটাকে চালিয়ে দিয়েছি, এবং এখান দিয়ে অটোমেটিক সাকশন করছে, এবং এখান দিয়ে এটা ডিসচার্জ করার কথা। আমরা ফ্লাশ করে একবার দুবার দেখে নেব। দেখতে থাকো, আমি এখানে প্রেসার ধরে রেখেছি সাকশন লাইনে, এবং আমরা কি করবো বলেছি না, এটা ফ্লাশ করে দেখব তেল বেরোচ্ছে কিনা। অনেকটা পরিমাণই তেল বেরোলো প্রায়। ঠিক আছে, তো আমাদের এখনো কনফিউশন আছে এর মধ্যে অয়েল চোকিং আছে কি না। যাই হোক, এর আগে আমরা কুলিং কয়েলকে সামান্য পরিমাণ হিট দিয়েছি, দিয়ে আমরা দেখছি হচ্ছে তো। তো আমরা দেখছি এর মধ্যে থেকে অয়েল বেরোচ্ছে আস্তে আস্তে। তো বেশি আবার পাম্পিং করালে যেহেতু আর 600 গ্যাস আছে, কম্প্রেসারটার প্রবলেম হতে পারে।
তাই আমরা চেষ্টা করব অনেক কম পাম্পিং করে এটা যদি আমরা লিকেজটাকে বের করে দিতে পারি। তো দেখো, দেখতে পাচ্ছ এর মধ্যে তেল বেরোচ্ছে, কেমন? এই তেল বেরোটা অয়েল চুকিংয়ের একটা লক্ষণ, কিন্তু আমরা বেশি ফ্লাশিং করতে পারবো না এই কারণে, কারণ এটা R600 এ গ্যাস আছে এবং এ ময়েশ্চার অ্যাবজর্ব করে নেবে। সুতরাং আমরা অন্য একটা চিন্তা ভাবনা করব। তো তার জন্য আমি এখন মেশিনটাকে অফ করছি, বন্ধ করে। আচ্ছা, এইবার যেহেতু আমাদের কুলিং কয়েল থেকে সামান্য অয়েল বেরিয়েছে, তাই জন্য কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। আমরা চিন্তা ভাবনা করছি যে ফার্স্ট টাইম আমরা এটাকে ফ্লাশিং করে হিট দিয়ে অয়েল গলিয়ে গ্যাস চার্জিং করে টেস্টিং করে দেখব। যদি দেখা যায় যে এতে প্রবলেম সলভ হয়ে গেছে, তাহলে আমরা ইভাপোরেটর বা কনডেন্সার পাল্টাবো না। তো সুতরাং দেখতে থাকো, এখান দিয়ে আমি হিট দেওয়ার ব্যবস্থা করছি। এখানে ল্যাম্পটা জ্বলছে, অল্প আঁচ করে দিলাম, আর একটু বেশি করে আমি এটাকে হিট দেব, ঠিক আছে? যাতে এর মধ্যে যে লিকুইড আছে বা এর মধ্যে যে অয়েল আছে সেই অয়েলটা গলে যায়। অয়েলটা সহজে গলে যায় হিটেতে, এবং এর মধ্যে থেকে যেভাবে তেল বেরিয়ে যাচ্ছিল সেইভাবে যেন এর মধ্যে থেকে তেল যা আছে সব আস্তে আস্তে বেরিয়ে যায়। তার জন্য আমরা কী করছি, হালকা হালকা করে এর মধ্যে হিট দিচ্ছি, আরও গরম করছি, যাতে এর মধ্যে থেকে যে তেলটা আছে সেই তেলটা যেন গলে যায়। তেলটা ভালো করে এখানটা ভালো করে দিচ্ছি। এটা রানিংয়ে হিট দিতে হবে, কারণ রানিংয়ে না হিট দিলে একটু বেশি ওয়েট করলে দেখতে পাচ্ছি কুলিং কয়েল বা ইভাপোরেটর ডেকে যাচ্ছে। ডেকে কী জন্য হয়েছে? গরমে। তো বেশি গরম ওপরে দিলে হবে না, অল্প অল্প হিট এগুলোকে দিতে হবে। দেখো, অল্প হিট দিচ্ছি, আঁচটা কম করে রেখেছি এবং রানিংয়ে হিট দিচ্ছি। এরপরে কী হচ্ছে, এটা গরম হচ্ছে, কিন্তু একবারে পুড়ে যাওয়ার মতো গরম হচ্ছে না। এতে কী হবে, এর মধ্যে তেল যেটা আছে সেটা অবশ্যই জ্বলে যাবে এবং জ্বলে গিয়ে খুব তাড়াতাড়ি আমাদের তেলটাকে বার করে দেবে। ঠিক আছে? তোমরা দেখতে থাকো এবং আমরা হিট দিতে থাকি। তো আমরা কি করলাম, ইভাপোরেটর কয়েলের মধ্যে একটুখানি হিট দিলাম, যাতে কি হয় যে লিকুইড এর মধ্যে যেটা আছে বা অয়েল যদি থাকে সেই অয়েলটা কি হয় না, সেই অয়েলটা আস্তে আস্তে কি হয়ে যায় না, লিকুইডে পরিণত হয়। এরপর আমরা আর একবার দুবার ফ্লাশিং করে দেখব, তারপরে আমরা ডিসিশন নেবো এর মধ্যে কি চেঞ্জ করব। ওকে, তো এবার চালানো যাক। তো হিট দিয়েছি, হিট দিয়ে আমি আর একবার দুবার ফ্লাশিং করব। যদি তেল ঠিকমতো বেরোয় তাহলে ভালো, না হলে অন্য ডিসিশন নেব। না, অয়েল সেইভাবে দেখা যাচ্ছে না, যেভাবে তেল আসা উচিত সেইভাবে তেল আসছে না। তেল আসছে অল্প, কিন্তু যেভাবে আসা উচিত সেইভাবে আসছে না। দেখো, এবার দেখা যাচ্ছে কিন্তু তেল বেরোচ্ছে।
তেল পড়ছে দেখতে পাচ্ছ সাকশন লাইন থেকে অটোমেটিক্যালি। তো অয়েল চোকিং হওয়ার সম্ভাবনাটাই বেশি। হিট দেওয়ার পর আমরা এবার আবার ফ্লাশ করব, যাতে এর মধ্যে থেকে যে তেলটা আছে সেটা ফ্লাশিং এর মাধ্যমে বেরিয়ে চলে আসে। ঠিক আছে? তো ভিউয়ার্স দেখলে যে কোনো রেফ্রিজারেটরের নো কুলিং কমপ্লেন থাকলে অনেক সময় অয়েল চোকড হয়ে যায়, মানে কম্প্রেসার অয়েল পাম্পিং করে এবং ইভাপোরেটরের মধ্যে সেই অয়েল চলে যায় এবং তার ফলে কুলিং হয় না। এক্ষেত্রেও দেখা যাচ্ছে ইভাপোরেটরের মধ্যে যথেষ্ট পরিমাণ অয়েল রয়েছে, কিন্তু এই ধরনের ফ্লাশিং পদ্ধতির মাধ্যমে অয়েল রিমুভ করা গেলেও সেটা কিন্তু একটা রেফ্রিজারেশন সিস্টেম বা আমাদের রেফ্রিজারেশন কম্প্রেসার যেগুলো থাকে তার পক্ষে কিন্তু হেলদি নয়। এতে কিন্তু ময়েশ্চার চোকিং হওয়ার সম্ভাবনা থাকে। তাই ড্রাই নাইট্রোজেন বা নাইট্রোজেন ফ্লাশিংয়ের মাধ্যমে এই অয়েল রিমুভ করা কিন্তু বেটার প্রসেস। না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কম্প্রেসারের ক্ষতি হতে বা আমাদের রেফ্রিজারেশন সিস্টেমে ময়েশ্চার চোকিং হতে পারে। নমস্কার, এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই তোমাদের সামনে আসবো। আশা করব এটি তোমাদের অনেক কাজে লাগবে। ওকে, টাটা, বাই।